এখানে আপনি যে প্রসঙ্গটা প্রশ্নটা করেছেন তার তিনটা পার্ট আছে। একটা হলো যে অ্যাডভোকেট তাজুলের অ্যাচিভমেন্ট, দুই হলো রাজ রাজসাক্ষী করা, আর ৩ নম্বর হলো তার বিরুদ্ধে কিছু অভিযোগ, অর্থনৈতিক অভিযোগ তোলা হয়েছে। তো প্রথমত আমি তার প্রথম প্রশ্ন নিয়ে বলি। অ্যাডভোকেট তাজুল ইসলাম আমার অত্যন্ত কাছের একজন মানুষ। আমি তাকে খুব পছন্দ করি এবং আমি জানি তার প্রিন্সিপাল এবং তার মানে যে এবং যে কষ্ট করে 18 মাসের ভিতরে এই কোর্টটাকে এভাবে তিনি এনেছেন, এইটার জন্য তাকে একটা অনেক বড় স্যালুট দেওয়ার মানে ইয়ে আছে বা প্রাপ্য আছে তিনি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো রাজসাক্ষী করা। তিনি মামুনকে, মানে আইজিপি মামুনকে রাজসাক্ষী করেছেন। আপা আমি নিজেও যখন করেছেন আমি এটা পছন্দ করিনি। আমি আমার সোশ্যাল মিডিয়াতে লিখেছি এবং আমি বিরোধিতা করেছি। আমি মনে করি যে আমার ব্যক্তিগত ধারণা যে আপনি যদি ৭১-এর যুদ্ধ অপরাধের বিচার করতে চান এবং সেখানে গোলাম আজমকে রাজসাক্ষী করে আপনি কার বিচার করবেন? নিজামীকে রাজসাক্ষী করে আপনি কার বিচার করবেন? হ্যাঁ, তো আমি ধরেন একটা খুন হয়েছে, একটা জায়গায় একটা খুন হয়েছে, ৪-৫ জন মিলে খুন করেছে। তো ৪-৫ জন তো খুন করে না, গুলি হয়তো একজন করেছে। এখন যিনি গুলি করেছেন তাকে যদি আপনি রাজসাক্ষী করে বাকিদেরকে বিচার করেন, এটা আসলে হয় না। হ্যাঁ, এটা হয় না। আমি মনে করি যে রাজসাক্ষী করা উচিত ছিল একজন একটা সাইড ক্যারেক্টারকে। রাজসাক্ষী তো আমাদের আইনের মধ্যেই পড়ে এবং এটা বেআইনি কোনো কাজ না। রাজসাক্ষী আইনের মধ্যে আছে এবং আইনের প্র্যাকটিসের মধ্যে আছে এবং এটা বৈধ একটা ব্যাপার। কাজে রাজসাক্ষী করাটা দোষণীয় ব্যাপার না। এখন বিষয়টা হলো কাকে রাজসাক্ষী করছি। যেই পুলিশ এই হত্যাকাণ্ডটা মানে সম্পন্ন করেছে সেই পুলিশের প্রধানকে আমি যদি রাজসাক্ষী করি তাহলে বিচারটা কার করবো? কাজে আমার ব্যক্তিগত হলো মানে আমার আপত্তি ছিল মামুন সাহেবকে রাজসাক্ষী করার ব্যাপারে। এবং আমি মনে করি যে এটা সঠিক কাজ হয় নাই এবং আমি আগেও বলেছি, এখনো বলেছি। তৃতীয় যে প্রশ্নটা আহ, বিষয়টা আসছে সেটা হলো যে তার বিরুদ্ধে কিছু দুর্নীতির অভিযোগ এসছে এবং এই অভিযোগগুলো কিন্তু তার মানে কলিগদের মানে বাইরে থেকে এটা বলা হয় নাই, মিডিয়া থেকেও কোনো ইনভেস্টিগেট রিপোর্ট করা হয়নি। এটা তার যে টিম, সেই টিম থেকেই করা হয়েছে। তো যেহেতু একটা অভিযোগ করা হয়েছে, এখন আমি মানে হয়তো আমি যদি বলে দিই যে না উনি কিছুই করেন নাই, এখন কিছু লোক হয়তো আমার কথা বিশ্বাস করবে, বাকিরা বিশ্বাস করবে না। তো বাট এইটা, উনি একজন আইনজীবী, উনিও বোঝেন এই যে অভিযোগটাকে আইনি ভাবেই মোকাবেলা করা উচিত। এবং আমি মনে করি যে এই যে অভিযোগটা এসছে, অভিযোগটা হয়তো এখানেই হবে না এবং উনিও এটাকে আইনি ভাবে চ্যালেঞ্জ করে ওনার নিজের যদি মানে আইনের মধ্য দিয়েই উনি, আমার প্রত্যাশা যে উনি আইনের মধ্য দিয়েই উনি স্বচ্ছভাবে প্রমাণিত হয়ে আসবেন। এটা আমি প্রত্যাশা করি এবং আমি ওনাকে এভাবেই দেখতে চাই। হ্যাঁ, আর যদি ভিন্ন কিছু থাকে সেটা তো ভিন্ন কথা, কারণ মানুষ তো সবকিছুই, মানুষের পক্ষে সবকিছুই সম্ভব এবং আমাদের দেশের মানুষের পক্ষে তো যে কোনো কিছুই সম্ভব। তো কাজেই আমরা তো দেখেছি এখানে না, এখানে যখন আপনি যখন সাঙ্কারপুরে যখন রায় হয়েছে, তারপরে সাভারে যখন রায় হয়েছে তখন কিন্তু যারা নিহত কর্মী তারাও কিন্তু অভিযোগ করছিল যে এরা কিভাবে মার খেয়ে যায় বা মানে বিভিন্ন বিচারে করেছে সেগুলো নিয়ে। তো সেগুলোর সাথে আমরা মিলাই তারপরে না, আমি সেটাই বললাম যে এখন প্রশ্নটা হলো একজনের বিরুদ্ধে অভিযোগ। আমি আমাদের হাসিন ভাই এখন পলিটিক্স করেন, পলিটিশিয়ানরা অনেক কিছু বলতে পারেন অনেক ভাবে, কিন্তু আমি যেহেতু মিডিয়া কর্মী, আমাকে কথা বলতে গেলে কিছু ফ্যাক্টস এন্ড ফিগার মিনিমাম হাতে থাকতে হবে। আমার আমার হাতে যেটা আছে যে আমি সেটা দেখেছি যে ওনার তাজুল ভাইয়ের সহকর্মীরা ওনার বিরুদ্ধে কিছু আর্থিক কেলেঙ্কারির কিছু অভিযোগ তুলেছেন, যেহেতু ওনার ভিতর থেকেই তুলেছেন এবং ওই মিডিয়াতে তাজুল ভাই আবার রিপোর্টে তিনি অস্বীকার করেছেন। এটুকু আমার কাছে ফ্যাক্ট এন্ড ফিগার আছে, আমি এইটুকুর উপরেই আমি কথা বলতে পারি। কিন্তু যেহেতু এটা একেবারে মানে ক্রাইম, তো ক্রাইমের আমি আমি তো আর এইভাবে মানে সরাসরি ডিনাই করতে পারি না প্রমাণ ছাড়া, বা আমি প্রমাণ ছাড়া গ্রহণও করতে পারি না। যিনি লিখেছেন তার কথাটাও আমি গ্রহণ করতে পারছি না এবং যিনি মানে অস্বীকার এবং এটাকে ডিনাইও করতে পারছি না। আমি যেটা করতে পারছি এটাকে অভিযোগ আকারে দেখতে পাচ্ছি, এই জন্য আমি শব্দটা ব্যবহার করছি। একটা অভিযোগ তোলা হয়েছে, আমি এটাকে এই পর্যায়ে এসে আমি এখানেই রাখতে চাই। এটা একটা অভিযোগ, অভিযোগ এসছে
এবং আমি প্রত্যাশা করি তাজুল ভাইয়ের সাথে আমার যে ব্যক্তিগত, ওনার সাথে আমার যে স্মৃতি, আমরা পার্বত্য চট্টগ্রাম নিয়ে একসাথে অনেক কাজ করেছি। মানে উচ্চ আদালতে অনেকগুলো মামলায় তাজুল ভাই বাদী, এবং তাজুল ভাই জানেন আমরা কত কিছু করেছি ফ্যাসিস্ট আমলে। এই মামলাগুলো করতে গিয়ে কত প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে, কত জায়গায় যেতে হয়েছে, এগুলো তাজুল ভাই জানেন, আমি জানি। তো কাজেই সেই জায়গা থেকে আমি প্রত্যাশা করি যে উনি এই সমস্ত অভিযোগগুলো উনি আইনিভাবেই মোকাবেলা করে উনি মিথ্যা প্রমাণ করে উনি বেরিয়ে আসবেন। এটা আমার প্রত্যাশা ওনার ওনার কাছে। জি আপা একটু বলি, পলাশ ভাই নর্মাল আদালতে যে রিমান্ড নেওয়া হয়, একটু হালকা চর থাপড় মারতে হয়, নাহলে তো সত্য কথা কেউ বলে না। আইসিটি হয়েছে এমন একটা জায়গা, এখানে ধমকও দিতে পারবেন না আসামিকে। তা আপনি বলেন, এই যে জিয়াউল হাসান কোন একটা কথা স্বীকার করে না, আমি কিছু করি না, মিথ্যা কথা। সেনাবাহিনী অফিসার থেকে আনা হয়েছে গুমের ব্যাপারে, না আমরা কিছু জানি না। এখন এটা যদি অন্য জায়গায় হইতো তো চর থাপ্পড় খাইতো, রিমান্ড নিত, তো সেই স্কোপটাও নাই। এখানে তো আসলে একমাত্র পথে দেখছি আমি, আসলে এক পর্যায়ে আমার মনে হয়েছে কি করা উচিত। এনারা এসে যে ওনাকে ধমক দিল, আপত্তি, আমার আইনজীবীর আপত্তি তোলে, আমার মক্কেলকে ধমক দেওয়া হচ্ছে, আতঙ্কিত আছে, সে ঘুমাইতে পারে না, এরকম অবস্থা দাঁড় করাইছে। এখানে আসলে সভ্য দেশের জন্য, আসলে এই আন্তর্জাতিক বিচার ব্যবস্থাটা সভ্য দেশের জন্য, যে দেশের লোকজন সত্য কথা বলে, আমাদের আগা থেকে পুরো সম্পূর্ণ মিথ্যা কথা। মানে এটাই আমি মনে করি। এখন যে দলীয় একজনকে দেওয়া হয়েছে, সেখানে কোনো প্রভাবিত হবে কিনা বিএনপি? আমি আচ্ছা, আমি এটা জবাব দিই। আমি এটা ভালো প্রশ্ন করেছেন, আমি এটা জবাব দিচ্ছি। প্রথম কথা হলো যে হাসিন ভাই যেটা বলেছেন, এবং হাসিন ভাই কিন্তু নিজেই বলেছেন যে এখানে যেগুলো আটক করা হচ্ছে উচ্চ আদালত থেকে সেগুলো জামিন পেয়ে যাচ্ছে। তো প্রশ্নটা হলো যে আমরা কি এইভাবে যেই বিচারটা করব, সেই বিচারটা যদি আবার উচ্চ আদালতে গিয়ে না টেকে, তাহলে কি হবে? এক। দুই হলো যে এই সমস্ত ক্রাইমের অনেক কিন্তু ডেটাও আছে, যেমন আমরা দেখেছি শেখ হাসিনার কিছু মানে রেকর্ডস, এবং এগুলো ইন্টারন্যাশনালি মানে বিভিন্ন টেকনোলজি দিয়ে ভেরিফাই করা হয়েছে তার এই রেকর্ডস গুলো। তো সেটা কিন্তু একটা মানে খুবই অথেন্টিক, এবং ইন্টারন্যাশনাল, যেহেতু এটা মানে ইন্টারন্যাশনাল নিউজ আউটলেট গুলো তারা বলেছে, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস এর মতো, জাতিসংঘ পর্যন্ত এগুলো তদন্ত করে বলেছে। তো এটা তো একটা গ্রহণযোগ্য ব্যাপার ইন্টারন্যাশনালি। তো সেখান থেকে আমরা এই কাজগুলো করতে পারি। আবার যেহেতু এখন টেকনোলজির যুগ, টেকনোলজিতে কিন্তু নানাভাবে নানা জায়গায় ছাপ রয়ে যায় এবং সেই ভিডিও গুলো দেখা যায়। তো কাজেই এই ক্যারেক্টার গুলো, এগুলো পাওয়া সম্ভব একেবারে বিষয়টা তা না, আমি মনে করি পাওয়া সম্ভব। আপনি যে লাস্ট প্রশ্নটা করেছেন যে বিএনপির লোক এসছে, দেখেন এখন যদি আমরা বলি যে মানে এই মানে যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়, সেই অন্তর্বর্তী সরকার কাদের নিয়ে গঠিত হয়েছে? মানে অর্থাৎ যদি বলি এনসিপি, এবং এনসিপির ব্যাকে ছিল জামাত ইসলামী, জামাত ইসলামী সমর্থক যারা যে গ্রুপটা আছে, সেই গ্রুপ থেকেই কিন্তু এই মানে পুরো সরকারের নানা পদ পজিশন গুলো নানা জায়গায় ব্যবহার হয়েছে। তাজুল ভাই নিজেও একসময় জামাতের সাথে, রাজনীতির সাথে ইনভলভ ছিলেন, পরে জামাত থেকে বেরিয়ে এসে ওনারা এবি পার্টি করলেন। তো কাজেই আপনি দেখেন যে ওই ইউনূস সরকারও কিন্তু তার লোকদেরকেই বসিয়েছিল। তো বিএনপির যেহেতু একটা মানে রাজনৈতিক দল, এবং তারা সরকার গঠন করেছে, এবং এরকম একটা সেন্সিটিভ জায়গায় এখান দিয়ে কিন্তু নানা ধরনের অস্থিরতা সৃষ্টি করার, অস্থিতিশীলতা করার এবং সাবোটাজ করার কিন্তু অনেক সুযোগ আছে এবং অনেক সম্ভাবনা থাকে। আমি বলছি না তাজুল ভাই সেটা করতেন, কিন্তু সম্ভাবনা আছে। তো কাজেই কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে অবশ্যই কিন্তু সে, তার যেমন অ্যাটর্নি জেনারেল পরিবর্তন হচ্ছে, এখন আপনি কি বলবেন যে অ্যাটর্নি জেনারেল মানে থাকুক, মানে আওয়ামী লীগ থেকে নিক বা জামাত থেকে নিক? এটা তো সম্ভব না, কারণ একটা সরকারকে, তার তো রাজনৈতিক কর্মসূচি আছে, তার রাজনীতি আছে, তার অনেক ব্যাপার আছে।